তো এই মুহূর্তে সবথেকে বড় যে খবরটা আসছে, গৌতম গম্ভীরকে নাকি ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটের কোচিং থেকে স্যাক করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু চারিদিকে নিউজে ছড়িয়ে আছে বর্তমানে। যা শোনা যাচ্ছে নিউজের মধ্যে কিছুটা সত্যতাও থাকতে পারে, মিথ্যতাও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে কোনো অফিসিয়াল নিউজ পাইনি, আগে থেকে বলে দিচ্ছি। কিন্তু এটা কথা বলবো, যা রটে কিছুটা হলো ঘটে, আলোচনা হয় কিছু একটা। তো আজকে আমরা ভিডিওতে এটাই আলোচনা করব যে গৌতম গম্ভীরকে কি টেস্টের কোচ রাখা উচিত, বা কি করেছে বা কি এমন করেনি ভুল ঠিক। হ্যাঁ, শুধু টেস্টের ব্যাপারে কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব, কি ভুল করেছে বা কি ঠিক করেছে। এখানে কি আলাদা কোচ আনা উচিত কিনা, তিনটে ফরম্যাটের জন্য আলাদা আলাদা, হোয়াইট বল রেড বলের জন্য আলাদা কোচ আনা উচিত কিনা, কিংবা গৌতম গম্ভীরের কি রোল আছে আপ টু 2027 অব্দি। অনলি টেস্টের কথা বলছি কিন্তু এখানে, কারণ ওডিআই টি20 নিয়ে বলে লাভ নেই। ওডিআই টি20 খুব সুন্দর রেকর্ড রয়েছে, একদম টি20 তো এক্সেপশনাল রেকর্ড রয়েছে, 8টা সিরিজ পরপর জিতে রয়েছে একদম ইন্ডিয়া। 88% উইন আছে, উইন পার্সেন্টেজ রয়েছে গৌতম গম্ভীর টি20 একদম সুন্দর কোচ, 65% ওডিআই তে। হ্যাঁ, মানে এই জন্য আমরা এই বিষয়ে কোনো কথাই বলবো না এটা নিয়ে। মেইনলি টেস্টের উপরে আসছি, কারণ টেস্টটা নিয়ে মেইনলি সওয়াল যা উঠছে এদিকে, মানে প্রশ্ন উঠছে, কারণ আমরা অনেক ইম্পর্টেন্ট সিরিজ হেরে গেছি। ইংল্যান্ডের সিরিজটা আমি যদি বলি হেরেছি, বা যাই হোক ড্র হয়েছে, এটা যদি আমি বাদও দিই, নিউজিল্যান্ডের হোমে টেস্ট হারা 3টে, সব থেকে বড় হার। হোমে এসে মানে সাউথ আফ্রিকা 15 বছর 25 বছর পরে এসে যে এইভাবে 25 বছর পরে এসে এইভাবে হারিয়ে দিয়ে যাচ্ছে, যে কেন হচ্ছে এই জিনিসটা। আর ওরা তো মানে 50 বছরের পর, হ্যাঁ 50 বছরের পরে ইন্ডিয়াতে কোনো টেস্ট জিতেছে। তাহলে এই মানে এইটাই এখন সিচুয়েশন এসে দাঁড়িয়েছে। গৌতম গম্ভীরের কিন্তু কোচিং ক্যারিয়ারের উপরে অনেক প্রশ্ন উঠেছে। তো এখানে যা খবরে এসেছিল যে গৌতম গম্ভীরের জায়গায় ভিভিএস লক্ষ্মণকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে টেস্টের কোচিং করানোর জন্য অবশ্যই। কিন্তু ভিভিএস লক্ষ্মণ কিন্তু আমরা এখন জানি যে এনসিএতে মানে যেটা হচ্ছে তোর আন্ডার 19 কোচিং, কিন্তু এখন হেড কোচ রয়েছে ভিভিএস লক্ষ্মণ। আর সব থেকে বড় যে ফানি ব্যাপারটা কি জানিস, ভিভিএস লক্ষ্মণের কাছে যাওয়া হয়েছে, এটা কিন্তু একটা মানে গোপন খবরে এতটা ফ্ল্যাশ হয়নি খবরটা, কিন্তু জানা গেছে যা। হ্যাঁ, কিন্তু যে ভিভিএস লক্ষ্মণের কাছে গেছে, অ্যাপ্রোচ করেছে, কিন্তু এমন একজন গেছে যে বিসিসিআর খুব একজন ইম্পর্টেন্ট লোক, কিন্তু ভিভিএস লক্ষ্মণ সোজা বারণ করে দিয়েছে কোচিং থেকে। জানি না, হয়তো কোনো পার্সোনাল রিজনও থাকতে পারে এর পিছনে, না পিছনে, কিন্তু গৌতম গম্ভীর আর লাস্ট অবধি কী হয়েছে এখন অবধি সেটাও আমরা আলোচনা করব। তো গৌতম গম্ভীরের যদি আমরা টেস্ট ক্যারিয়ার দেখি, সবার প্রথমে গৌতম গম্ভীরের সাথে কিন্তু আমরা গিলেরটাও আলোচনা করব, যে গৌতম গম্ভীরের কি রয়েছে। যদি টেস্টে 19টা ম্যাচ এই অবধি কোচিং করেছে, হ্যাঁ 19টা ম্যাচে কোচিং করেছে, তার মধ্যে 10টা হার, 10টা হার, 2টো ড্র আছে আর 7খানা উইন আছে। তাহলে একদমই ফালতু রেকর্ডই বলা। একটা কথা উইন বলছি, বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ এদের সাথে আমরা 5টা জিতেছি। হ্যাঁ, তাহলে হোমে হেরেছি, সব থেকে বড় কথা হচ্ছে এটা। তো গৌতম গম্ভীর কি ভুল করেছে কিংবা ঠিক করেছে কি, আমরা এটা আলোচনা করবো এখানে। আমার মনে হয় টেস্টে ভুলই করেছে, বেশিরভাগ ভুলই রয়েছে এখানে। কারণ দেখ, সবার প্রথমে ভুলের কথাই বলছি আমরা। প্রথম হচ্ছে রোহিত, কোহলি, রাহানে, এই 3জনকে দূর করে দেওয়া। বিশেষ করে রোহিত কোহলিকে, যে প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা মানে রেগুলার টেস্ট প্লেয়ার ছিল। ও তো নিজে একজন বলেছে সুপারস্টার কালচার চলবে না, বা মানে কোনো বড় খেলোয়াড়ের আন্ডারে মানে ও কোচিং করবে না, ওটাই ব্যাপার। যে গৌতম গম্ভীর এসে চেয়েছিল যে ওর জন্য একটা নিজের মতো করে একটা ইয়াং টিম বানাবে, যেহেতু একটা ট্রানজিশন পিরিয়ডে যাবে, জানা কথা রোহিত কোহলির পরে গিয়ে একটা ট্রানজিশন হবে স্বাভাবিক, পূজারার পরে গিয়ে রাহানের পরে গিয়ে। তো ওর চেয়েছিল যে আমি একটা মানে কালেকশন করবো একটা ইয়াং টিম, যাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাব, যে আমাকে মিনিমাম তো সময় একটা দেবেই, যে এর মধ্যে আমাকে এটা মানে টিমটাকে এস্টাবলিশ করতে হবে, মোদ্দা কথা। কিন্তু এখানে পুরোপুরি ফেল করে গেছে গৌতম গম্ভীর। রোহিত কোহলির সঙ্গে জানি না কি হয়েছে, যে ফোর্স ছিল, কোনো দরকার ছিল, রিটায়ারমেন্ট ছিল, নাকি হচ্ছে তোর কোনো ভিতরে গন্ডগোল হয়েছে, এটা কিন্তু এখনো অবধি, আজকের ডেট অবধি কিন্তু এটা আলোচনা হয় যে ওরা দুজন একটা ভালো রিটায়ারমেন্ট, ভালোভাবে রিটায়ারমেন্ট কিন্তু ডিজার্ভ করে এখানে। আমি রবিন উথাপ্পারও রিসেন্টলি দেখছিলাম, এখনো আলোচনা হচ্ছে এই জিনিসটা, ভাবতে হলে। তো এটাই স্বাভাবিক ব্যাপার। যদি আরো ভুলের কথা বলা হয়, সেটা হচ্ছে টু মেনি অলরাউন্ডার্স ইন দ্য টিম। ঠিক আছে, এতগুলো অলরাউন্ডার কেন? আমার টেস্ট জানি আমরা পুরোপুরি প্রফেশনাল ক্রিকেটারদের, বোলার মানে প্রপার বোলিং করবে, ব্যাটসম্যান মানে প্রপার ব্যাটিং। আর ও তো নিজেই বলেছিল যে একটা যদি টেস্ট ম্যাচ উইন করতে চায় তাহলে বলার কিন্তু 20টা উইকেট নিতে লাগবে, মানে 20টা উইকেট নিতে লাগবে। তাহলে তুমি যদি এখানে, সেখানে বলারই নেই, তাহলে বোলার নেই এখানে। বোলার তো আছে, কিন্তু যারা ব্যাট করতে পারে, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, জাদেজা অলরেডি ছিল, আশ্বিন, এরা কি বলতো, এরা বোলার হিসেবে এসেছিল। বিশেষ করে আশ্বিন এত বড় বোলার ছিল, তারপরে গিয়ে ব্যাটিং শিখে এসে ব্যাটিং করেছে।
ঠিক আছে, এখানে এমন না যে অলরাউন্ডার ছিল বলে টিমে চান্স পেয়েছে। তাহলে এরকম কিছু কিছু প্লেয়ারও আছে। আমি যেমন বলবো যে তোর ডোমেস্টিক, পরের ভুলও যদি আমরা বলি আরেকটা, সেটা হচ্ছে ডোমেস্টিক প্লেয়ারদের। ও বলেছিল যে স্পেসিফিকলি ডোমেস্টিক খেলতে হবে প্রত্যেকটা প্লেয়ার, আমরা ডোমেস্টিক প্লেয়ারদের উপরে নজর রাখবো। নিয়েছে কিছু প্লেয়ার, নিয়েছে দু একটা ম্যাচও খেলিয়েছে। সেটা হচ্ছে তোর মনে কর ধ্রুব জুরেল, তোর সরফরাজ খান, ঠিক আছে, এখন কোথায় এখন কোথায়? ঈশ্বরন বেচারাকে, অভিমন্যু ঈশ্বরনকে টিমের সঙ্গে নিয়ে এখন তো বাদই দিয়ে দিল, একটা অবধি ম্যাচ খেলালো না। তাহলে কি করে বুঝবো আমরা যে ও ভালো খেলবে? 13টা ম্যাচেও চান্স পেয়েছিল, 13টা, তাহলে সেখানে গিয়ে এক সিরিজে 13টা সিরিজে, তাহলে ওইখানে গিয়ে ওকে খেলা হলোই না পুরোপুরি। যদি আমি বলি এইখানে এই যেটার কথা বলছিলাম আশ্বিন, যেমন প্রফেশনাল বোলারের কথা আর কি, আমি দু একটা এরকম প্লেয়ারও আছে, যেমন শামস মুলানি আছে, তানুষ কোটিয়ান আছে। তানুষ কোটিয়ান 2023-24 রঞ্জি ট্রফির ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিল, সরি আমার ভুল, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিল। তাহলে ও কিন্তু একজন ভালো স্পিনার, ঠিক আছে। ওকে এনে ওই টিমের মধ্যে রেখে, কুলদীপ যাদবকে খেলায় না, ওকে এনে ওই টিমের মধ্যে রেখে ও ব্যাটিংও শিখতে পারতো ভবিষ্যতে গিয়ে, এটাও হতে পারে, ঠিক আছে। কুলদীপ যাদবকে খেলানো হয় না, কেন খেলানো হবে না? আমার তো প্রফেশনাল। আশ্বিন চলে গেছে, আশ্বিনের রিপ্লেসমেন্ট তো কখনো ওয়াশিংটন সুন্দর হতে পারে না, কখনো হতে পারে না। তাহলে ওয়াশিংটন সুন্দরের জায়গায় ওইখানে আমি একটা প্রপার বোলার খেলালাম, 5টা প্রপার বোলার খেলাই, 4টে অন্তত খেলাই, 5টা না খেলাই 4টে খেলাই। আমার এত অলরাউন্ডারের দরকার নেই, মুদ্রা কথা হচ্ছে ওইটাই, যে এত অলরাউন্ডার কোনোদিন কাজে লাগে না। এক্সপেরিমেন্ট করতে টিমটাকে একদম পুরো তলানিতে চলে। হ্যাঁ, তারপরে যদি আমরা বলি যে একবারে ভুলও করেনি, এটাই ছিল যে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে, ঠিক কিছু দু একটা জিনিস ঠিকও করেছে। যেমন মনে কর ধ্রুব জুরেলকে এনে, ওর এত এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও ধ্রুব জুরেলকে এনে চান্স দিয়েছে টিমের মধ্যে, কিন্তু ডোমেস্টিকে কিন্তু কোনো ইয়ে নেই, এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ, তারপর দু একজন নীতিশ কুমার রেড্ডিকে ফাস্ট ট্র্যাক করেছে, হর্ষিত রানাকে এনেছে। হর্ষিত রানা একটা ভালো বোলারে পরিণত হয়েছে, মিথ্যা কথা বলে লাভ নেই। 3টে ফরম্যাট বোলার হিসাবে একজন ভালো বোলারে পরিণত হয়েছে এখন। আর মোটামুটি স্বামীকে তো সাইড লাইন করে দিয়েছে ওখানে, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, তারপরে আবার মাঝখানে মুকেশ কুমার সাইড লাইন হয়ে গেছে, আকাশদীপ মোটামুটি সাইড লাইন হয়ে গেছে, রিসেন্টলি তো চান্স পায়নি টিমের মধ্যে। তাহলে হর্ষিত রানাকে এনে এখানে খেলিয়েছে, ঠিক আছে, ভালো বল করেছে, এটা মানা যায়। মানে যেটার কথা বলছিলাম, মানে টেস্টের মধ্যে এত মানে এক্সপেরিমেন্ট করতে এমন অবস্থা হয়ে গেছে যে কে চান্স পাবে, কে পাবে না, কে যাবে, ওরা নিজেও জানে না। পার্মানেন্ট প্লেয়ার এখন টেস্টের মধ্যে নেই, তো সমস্যাটা ওইখানে। তারপরে আরেকটা যদি ভালো কাজ কি করেছে বলতো, শুভমান গিলকে, আমি মনে করি এটা শুভমান গিলকে ক্যাপ্টেন বানিয়ে, ফিউচার হিসাবে, হ্যাঁ, যে একটা ফিউচার দেখেছে প্লেয়ারটার মধ্যে, আমি চান্স দেবো, অবশ্যই দেবো, এখানে ক্যাপ্টেন হিসাবে দেবো। পারফরম্যান্সও দেখিয়েছে খুব সুন্দর। আবার কি এই বছরে ট্রাভিস হেডের এত সুন্দর সুন্দর ইনিংস থাকা সত্ত্বেও শুভমান গিল কিন্তু 2025-এর টেস্টে হাইয়েস্ট রান গেটার টোটাল, আর কি ওভারঅল বলছি ইন্টারন্যাশনালে, যে টোটাল হাইয়েস্ট রান গেটার। তারপরও ক্যাপ্টেন্সি করেছে, ইংল্যান্ডে গিয়ে এরকম প্রেশার শোক করে ওইখানে গিয়ে সিরিজ ড্র করেছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার, যেখানে শুভমান গিল নিজের মোটামুটি ইয়ে করে দিয়েছে। কিন্তু একটা জায়গায় মার খেয়ে গেল, যে ইন্ডিয়ার মধ্যে এসে টেস্ট হেরে গেল, এটা হচ্ছে মানে ওটা মানা যায় না। হ্যাঁ, ওটা মারা যায় না। সে তো রোহিত শর্মা আমলে নিউজিল্যান্ডের টেস্টও হেরেছিল, ঠিক আছে, যদি তুলনাই করা হয় না, তুলনা করা। তো আমাদের কি মনে হয় যে রাখা উচিত কেনা গৌতম গম্ভীরকে? হ্যাঁ, যদি এটা মনে হয় মানে প্রথম প্রশ্ন, তাহলে আমি মনে করবো যে আরেকটা বছর, যেহেতু 2026 চলেই আসলো, মনে কর 26 চলেই আসলো, 2027 রয়েছে, 2027 অব্দি রেখে দেওয়া উচিত। কারণ প্রত্যেকটা কোচই আসে না, একটা আলাদা একটা থট নিয়ে আসে, যে আমাকে কিছুটা টাইম দেবে, আমি এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব, আমার মতো করে হবে এইগুলো, তাহলে গিয়ে আমি ওখানে রেজাল্ট দিতে পারবো। গৌতম গম্ভীরও এরকমই এসেছিল। সবকিছু মানা যায়, এখন যা টেবিল পয়েন্ট আছে, মানে এগুলি মানা যায় না, পাকিস্তানের নিচে আছে। মানে WTC যদি আমরা পয়েন্ট লিগের কথা ভাবি, তাহলে এটা মনে কর ভুলের মধ্যেই চলে গেল না। এখানে তো আমরা বলছি আমাদের কি মনে হয় না মনে হয়, বলছি, কিন্তু আরেকটা আবার আছে, চান্স আছে। লাস্ট কিন্তু 9টা ম্যাচ এখনো বাকি আছে। আচ্ছা, 9টার মধ্যে 7টা কিন্তু জিততে লাগবে। তার মধ্যে আরেকটা ফেসিলিটি আছে, যেটা হচ্ছে 5টা টেস্ট কিন্তু অস্ট্রেলিয়া আসছে। আচ্ছা, ইন্ডিয়াতে 5টা টেস্ট আছে, ইন্ডিয়াতে 5টা টেস্ট আছে। শ্রীলঙ্কার ব্যাপারটা আলাদা, শ্রীলঙ্কা যাবে, জিততেই হবে মোটামুটি 9টার মধ্যে, তাহলে গিয়ে WTC ফাইনালে যাওয়ার চান্স আছে। আর অস্ট্রেলিয়া যে পারফরম্যান্স করছে, অস্ট্রেলিয়া মোটামুটি চলে গেছে, অলরেডি চলে গেছে। তো যাই হোক, আমরা একটু অফ দ্য টপিক গেলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেন রাখা উচিত আমরা যদি বলি গৌতম গম্ভীরকে। দেখ, এখনকার দিনে T20 গেম এত বেশি হয়ে গেছে না, T20 এত বেশি হয়ে গেছে যে তোর মনে কর ওডিআই এখন, তা যাই হোক মোটামুটি এখন 3টে করে ওডিআই রাখাও হচ্ছে এখানে, কামব্যাক করতে একটু সময় লাগে। যে প্লেয়াররা অ্যাকচুয়ালি তো গিয়ে তো খেলবে প্লেয়াররাই মাঠে, গৌতম গম্ভীর একা দোষ দিলে তো হবে না, এখানে একা দোষ দিলে তো হবে না, খেলবে তো প্লেয়াররাই। এখানে কোচ শুধু কি করতে পারে, খুব জোর গেলে প্লেয়ার ম্যানেজমেন্ট করলো, প্লেয়ার মোটিভেট করলো, ঠিক আছে, টিম সিলেকশনের মধ্যে থাকতে পারে। আমরা যেটা সিলেকশন নিয়ে বললাম, আমরা এখানে বলছি না যে এই প্লেয়ার
প্লেয়ারটা ভালো খেললো না তার তার দোষ হচ্ছে গৌতম গম্ভীরের, মেন হচ্ছে সিলেকশনই। কিন্তু এখানে গৌতম গম্ভীরে কি যে কোনো কোচই হোক, যে গৌতম গম্ভীরের আমি মনে করি যে এই জায়গাটায় অন্তত ঠিক আছে, এই জায়গাটায় ধরা যাবে যে 2027 অব্দি চান্স দেওয়া হোক না, অসুবিধা কি। আর আরেকটা বড় কোশ্চেন আসে সেটা মাথার মধ্যে, 3টে ফরম্যাটে আলাদা আলাদা কোচ হওয়া উচিত। 3টে ফরম্যাট না, হোয়াইট বল আর রেড বলে দুটো আলাদা আলাদা কোচ হওয়া উচিত কিনা, তোর কি মনে হয় হওয়া উচিত? আমার তো মনে হয় হওয়া উচিত কিনা জানি না, কিন্তু আমার মনে হয় গৌতম গম্ভীরকে আরেকটা বছর চান্স, আমারও তাই মনে হয়। যেমন আমরা হ্যাঁ রবি শাস্ত্রীকে আমরা দেখেছি, রবি শাস্ত্রী যখন ছিল বা রাহুল দ্রাবিড় যখন ছিল, একই কোচ ছিল, 3 ফরম্যাটে ওরা তো সামলেছে খুব সুন্দর। রবি শাস্ত্রী আমলে তো ইন্ডিয়া 1 নম্বরে ছিল। আর আমার মনে হয়, আমার যতদূর সেন্স বা আমাদের যতদূর সেন্স, আমার মনে হয় না যে ইন্ডিয়ান কোনো মানে ক্রিকেট টিমে আলাদা আলাদা কোচ হয়েছে। না না, আমাদের সেন্সে এই জিনিসটা আসেনি না। কিন্তু ওটাই এখন প্রশ্নটা উঠছে যে আলাদা হওয়া উচিত কিনা। দেখ, একটা কোচকে সময় দিতে লাগবে, ওটা আমারও তাই মতে, আমারও তাই। আমরা নেগেটিভটা বলেছি ঠিকই, কিন্তু পজিটিভটা ভাবলে কিন্তু গৌতম গম্ভীরের হয়তো এমন একটা থট চলছে যে ইন ফিউচার টেস্টে কোনো প্লেইং 11 ও নিয়ে ভাবছে, ঠিক আছে, ভেবেছিল। কিন্তু যেহেতু পারফরম্যান্স খারাপ আসছে, এটাই যদি ভালো আসতো তাহলে কিন্তু সবাই তারিফ করতো। যেহেতু খারাপ আসছে সেহেতু সবকিছু গন্ডগোল হয়ে গেছে। আরেকটা জিনিস বুঝতে হবে যে 15 যে স্কোয়াড হয়, আমার মনে হয় প্রত্যেকটা ফরম্যাটে একই হয়। 15 যে স্কোয়াড হয়, কিছু আগে আলাদা, দুই একজন, বিশেষ করে অলরাউন্ডার গুলো এখন সব জায়গাতেই খেলাচ্ছে না, নীতিশ কুমার রেড্ডি থেকে শুরু করে। আর যেহেতু একটা কথা আমরা বলেছি যে টি20টা এমন একটা বেশি বেড়ে গেছে, আইপিএল থেকে শুরু করে তার প্লেয়ারদের উপরে প্রেসার পড়ে যাচ্ছে, প্লেয়ারদের উপরে প্রচন্ড প্রেসার। সামনে টি20 আবার বিশ্বকাপ আছে, দুটো টেস্ট খেললো সাউথ আফ্রিকার সঙ্গে, 3টে ওয়ানডে, আবার 5টা টি20, সামনে আবার 5টা টি20 আছে নিউজিল্যান্ডের সঙ্গে। ওর জন্যই রিকামব্যাক করতে একটু সময় লাগছে আর কি, সেটাই ব্যাপার। তো আজকের ডেটে কোচিং অতটা সোজা না, ঠিক আছে, বিশেষ করে যে কোনো একটা ফরম্যাটে এখানে কোলাপস করতেই পারে কোচরা, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং 2027 সামনে আমরা ওয়ার্ল্ড কাপ আসতে চলেছে, ওডিআই এর, তারপরে WTC আসতে চলেছে, তার জন্য আমাদের সাপোর্ট রাখতে হবে গৌতম গম্ভীরের জন্য। এবং বিসিসিআই এরও ওই মতামত, বিসিসিআই এর তরফ থেকে কিন্তু এটা অফিসিয়াল স্টেটমেন্ট মোটামুটি এসছে যে বিসিসিআই চাইছে 2027 অব্দি গৌতম গম্ভীর থাকবে, আর অন্য কোনো দিকে দেখছে না। এটা হচ্ছে ফাইনাল, কিন্তু এখানে রিপোর্ট যা এসছে আর কি। তার মানে এটাই বোঝা গেল যে 2026 যে WTC ফাইনাল, ওটা আমরা অবশ্যই ওয়েট করব। তারপরে 2027 অবধি ওয়েট করব, তারপর আমরা অ্যানালাইসিস করতে পারি। একটা অ্যানালাইসিস আসবে যে এই রিপোর্ট আছে, কোচিং এর রিপোর্ট। তার আগে আমরা জিজেকেই সাপোর্ট করছি, ঠিক আছে। তো মোটামুটি এটা একটা আলোচনা ছিল আমাদের। আপনারাও বলবেন আপনাদের আলোচনা কেমন লাগলো, আপনাদের ইন্টারেস্ট যদি থেকে থাকেন এর প্রতি, আপনারা কমেন্ট করে জানাতে পারেন বিভিন্ন রকমের আপনাদের থট কি এর পিছনে। তো আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।